নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ মোহনবাগানের অভিযানটা কিন্তু খুব একটা ভালো হলো না। আহা লেপকের বিরুদ্ধে অপ্রত্যাশিত হার। তবে তার থেকেও যেটা সবথেকে আলোচনার বিষয়বস্তু সেটা হলো মলিনার স্ট্র্যাটেজি, কোচ মলিনার স্ট্র্যাটেজি। এবং সেই নিয়েই আমরা আলোচনা করতে আমরা চলে এসেছি কোচ সঞ্জয় সেনের কাছে। সঞ্জয় দা, 5 বিদেশিকে নিয়ে খেলানো, মানে 3 বিদেশিকে নিয়ে শুরু করা, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখো, এগুলো কোচেদের ব্যাপার। উনি কিভাবে অপোনেন্ট টিমটাকে দেখেছেন সেটা আমরা বলতে পারবো না। এবং সংবাদ মাধ্যম বা নিউজ পেপার থেকে যেটা দেখেছি যে অলমোস্ট 6 সপ্তাহের একটা প্রস্তুতি সেরেছে এবং দেখে মনে হয়েছিল যে এএফসিটাকে ওরা অনেক ভালো একটা পারফরমেন্স করবে। এবং আমিও তোমাদের একটা এপিসোডে বলেছিলাম আমরাও সবাই এটা আশা করি যে এএফসিতে ভালো কিছু করবে, কারণ ভারতবর্ষে অলমোস্ট সব কিছু পাওয়া হয়ে গেছে। তো সেইটা করতে গেলে যে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেইভাবেই নিয়েছে। ন্যাশনাল ক্যাম্পে খেলোয়াড় ছাড়েনি, তার মানে এই ম্যাচটা গুরুত্বটা তারা অনেক বেশি তাদের কাছে। এবং খেলা দেখে সেটা কখনো মনে হয়নি যে, হয়তো দুটো দিক আমার যেটা দেখে মনে হয়েছে, নয় উনি হোমওয়ার্ক করতে ভুল করেছেন কিংবা আন্ডার এস্টিমেট করেছে যে অপোনেন্ট। এই যে বলছো 5 বিদেশি বা 6, ঠিক আছে, উনি যদি মনে করেন যে না আমার 3টে বিদেশি এবং বাকি ভারতীয় যারা আছেন তাদেরকে নিয়ে আই এম সাফিসিয়েন্ট এনাফ বা আই এম এবল টু বিট দ্য অপোনেন্ট, এই তার ছিল। এবং খেলায় সেটা কখনোই মনে হয়নি। ফার্স্ট হাফের খেলাতে একটা ওপেনিং হয়নি। ইয়েস, গোল খাবার পরে তোমার ম্যাকলারিন নামার পরে একটা সিটার মিস হয়েছে, একটা কামিন্স মিস করেছে, টার্গেটে রাখতে পারলে হয়তো গোল হতে পারত। কিন্তু একটা ম্যাচ জিততে গেলে যে ধারার ফুটবলটা দরকার এবং টিম গঠন এই যে বলছো যে আজকে আমার হাতে অনেকগুলো মিডফিল্ড আছে। এবার উনি বলেছেন যে এই যে কেন খেলায়নি না, আমি মনে করেছি যে যাদেরকে খেলিয়েছে তারা আমার এই মুহূর্তে ওনার অ্যাকর্ডিং টু হিম দে আর দ্য মোস্ট এবল প্লেয়ার্স। এবং সেইখানে 3জন বিদেশি হয়তো তার চোখে ম্যাকলারিন বলো শুরু থেকে খেলেনি। আমরা এক্সপেক্ট করি যে ম্যাকলারিন ইজ এ জেনুইন গোল স্কোরার, কামিন্সও গোল করেছে। ম্যাকলারিনের কামিন্সকে তার মানে শুরু করেনি কেন? যদি নাই করতো তাহলে সেকেন্ড হাফে কেন নিয়ে এলে? নিরুপায় হয়ে নিয়ে এসছে। তো এইগুলো মনে হয়েছে চোখে লেগেছে এবং রেজাল্টটা খুবই মানে দুঃখজনক এই জন্য। এবং অনেকে বলেছে যে সহজ। আমি কখনো বলি না যে এফসির কোনো দল সহজ, কারণ আমার একটু স্বল্প অভিজ্ঞতা থেকে আমি যেটা জেনেছি, ইটস ভেরি ডিফিকাল্ট। ভালো পারফরমেন্স করতে গেলে এশিয়ান লেভেলে অনেক কসরত দরকার, অনেক মানসিকতার দরকার। এবং সেই জায়গায় আমরা এখনও পিছিয়ে আছি এবং আরও 2টো ম্যাচ আছে। তখন বোঝা যাবে যে এই যে ম্যাচটাকে উনি কীভাবে দেখেছেন এবং আগামী 2টো ম্যাচ উনি কীভাবে দেখবেন বা খেলবেন। কারণ ইরান গত বছর আমরা দেখেছি যে ইরানে একটা সমস্যা, যে যাওয়া না, প্লেয়াররা যেতে চায়নি। এই বছর কি হবে? প্লেয়াররা কি ইচ্ছুক যাওয়ার জন্য? তো আমরা জানি না, কিন্তু খেলতে হবে, নাহলে সাসপেনশন হবে, ফাইনস হবে। এবং মলিনা হয়তো এই ম্যাচটা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবার জন্য একটা চেষ্টা করবেন, সেটাও আমাদের দেখার বিষয়। মানে টেকনিক্যালি যদি বলতে গেলে কি সঞ্জয় দা, মনে হয় কি আপনার দলটা ফিটনেস আপনার কেমন লাগলো? আমরা ডার্বিতেও এটা নিয়ে আলোচনা করেছি, আবারও বলছি যে বেশ কিছু প্লেয়ারকে কিন্তু ফুললি ফিট মনে হয়নি। দেখো, সেটা এখন তো ক্লোজ ডোর প্র্যাকটিস হয়, কারোরই দেখার বা জানার কথা নয়। উনি বলতে পারবেন, ওনার সাপোর্ট স্টাফ উনি বলতে পারবেন। কারণ 6 উইকস, আমার মনে হয় 6 উইকস যথেষ্ট একটা ম্যাচ খেলতে গেলে। হয়তো আরও 2টো সপ্তাহ হলে আরও ভালো হতো। এবং কিছু প্লেয়ার হয়তো পরে জয়েন করেছে, এগুলো আমি মানে সব প্লেয়ার একসাথে জয়েন করেছে কি না, তারা যখন মানে প্র্যাকটিসে জয়েন করেছে তারা কী মানে শারীরিক অবস্থায় জয়েন করেছে, তাদেরকে এই যে যখন রেস্ট পিরিয়ডে তাদের কোনো রুটিন দেয়া হয় কি না, এই ফিজিক্যাল মেনটেন করার জন্য, ফিটনেস মেনটেন করার জন্য যে রুটিনটা দেওয়া হয় কি না, এবং সেই রুটিন ফলো করে তারা জয়েন করেছে কি না, অনেক রকম প্রশ্ন আসে। আর যখন একটা দল হেরে যায় তখন কিন্তু এই প্রশ্নগুলো বেশি নেকেড হয়ে যায়, যে বেশি করে উঠে আসে। এবং সবথেকে বড় মজার হলো এই যে বিদেশি কোচের তাদের লাজ লজ্জা বলতে কিছু নেই, কারণ তারা ভাষা বোঝে না। আমরা যদি হতাম গালাগালি বাড়িতে থেকে বেরোতে পারতাম না, কিন্তু তাদেরকে গালাগালি দিলেও তাদের কাছে গায়ে লাগে না, কারণ তারা বোঝেও না। তো একটা দিক দিয়ে তাদের সুবিধা হয়েছে। এবং বিদেশি কোচেরা যা করবে সেটাই
একটা দারুণ কিছু বলে মনে হয়, বিশেষ করে যারা স্প্যানিশ কোচ, এখন তো স্প্যানিশ ওয়ে বা স্প্যানিশ ফ্লেভার যাই বলো, এবং যেহেতু সাফল্য দিয়েছে অনেক কিছু হতে পারে, অনেক কিছু ভাবনা হতে পারে তাদের যে না কোচ যেটা করছেন সবই ঠিক, এবং এইটা মেনে নিতে হবে। এখন ভারতীয় ফুটবলের যা অবস্থা, যাই করবে যে কোনো ক্লাবই করুক সেটাই মেনে নিতে হবে। এবং আমরা দেখব ম্যানুয়েল মার্কোয়েজ কতটা ভালো করেন, তার মানসিকতাটা কি, তিনি কি অ্যাঙ্গেল থেকে তার দলটাকে খেলাচ্ছেন। এবং আমরা মানে যারা আমরা ফুটবল বাঙালির মানে বাংলার যারা ফুটবল দেখি আমরা, বা সমর্থকদের তো একটা খারাপ লাগবেই, কিন্তু আমরা যারা ফুটবল ফলো করি এবং আমরা যারা এখনও শিখতে চাই যে অপোনেন্ট এই আমাদের মলিনা কীরকম খেলাচ্ছে দলটাকে, বা অপোনেন্ট টিম কীভাবে খেলাচ্ছে, অপোনেন্টের থেকে অনেক কিছু শেখার আছে, যে তারা একটা বিদেশি ছাড়াও কীভাবে একটা দল খেলতে হয়, এবং ম্যাচ বার করতে গেলে যে রিপ্লেসমেন্টটাকে কীভাবে ইউটিলাইজ করতে হয়, এবং পাসিং বলো পজেশন বলো, দে আর ফার ফার বেটার। আমরা কাগজে বাঘ, আমরা কাগজে বেশি, মিডিয়া তো আছেই। এই যে রবসন নিয়ে যে একটা এই 10 দিন জবে থেকে রবসন ভারতে পা দিয়েছে, যেন মনে হচ্ছে ব্রাজিল থেকে কেউ একজন ওয়ার্ল্ড কাপার এসছেন যে বিরাট কিছু করে দেবেন। রবসনটা কে, ও হুইচ লেভেল হি প্লেড? একটা বাংলাদেশে একটা বসুন্ধরা কিংসে খেলেছে, যেহেতু অস্কার বুজোরের হয়ে খেলেছে, এইসব হাইপ হচ্ছে, এবং এই হাইপের মধ্যে ইউ আর অলসো পার্ট অ্যান্ড পার্সেল অফ অল দ্য মিডিয়াস অ্যান্ড নিউজ পেপার্স, যে যেন রবসন একটা বিরাট কিছু করে দেবে। কারণ তার চেহারা দেখলে মনে হয় পেটে আমার থেকে বেশি চর্বি, এখনও দেখলে যেটা দেখে মনে হয়েছে আমার, এবং আমি জানি না, আই এম নট শিওর অ্যাবাউট হিজ ফিটনেস বা তার কোয়ালিটি সম্বন্ধে। এবং এইভাবেই চলবে ভারতীয় ফুটবল, এইভাবেই চলবে ক্লাব ফুটবল, এইভাবেই চলবে। মানুষও ভুলে যাবে, 2 দিন বাদে এই আর একটা সুপার কাপ হবে, সুপার কাপে মোহনবাগান সাফল্য পেলে এইসব কথা প্রশ্ন কেউ আসবে না, তখন 3টে খেলিয়েছো বা 6টা খেলিয়েছো কেন। সঞ্জয়দা, আপনি কোচ হলে কি পেট্রাটোসকে রাখতেন প্রথম একাদশে? বিশেষ করে যখন মনবীর যখন খেললো না, মনবীর যখন আনঅ্যাভেলেবেল, কিয়ান নাসিরিকে খেলিয়ে আমরা দেখলাম যে কিয়ান নাসিরি কিন্তু সাধ্য মতন চেষ্টা করেছে, বাট ওয়েন ইউ হ্যাভ সামওয়ান লাইক আর ডিমিট্রি পেট্রাটোস, যাকে রাইট উইংয়েও খেলানো যেত, আপনি কি ওই অপশানটাকে কাজে লাগাতেন? না দেখো, তাকে তো নামালোই না। না সেটা উনি বলতে পারবেন। দেখো, বাইরে থেকে ক্রিটিসাইজ করা, কমেন্টস করা খুব সোজা, কিন্তু আমি আমার দলটাকে নিয়ে কী অবস্থায় আছি আমি জানি না। উনি তো ভালো খেলোয়াড়দের বসিয়ে কোনো কোচ চান না যে বসিয়ে রাখি, এবং আমরা অতীতে দেখেছি বা গত 2 বছর ধরে দেখেছি পেট্রাটোস ভাইটাল পিরিয়ডে যখন তাকে নামানো হয়েছে, সে এফার্ট দিয়েছে এবং গোল করে দলকে জিতিয়েছে। হয়তো সেই জায়গায় নেই বলে তাকে খেলায়নি, এবং আমি হলে কি করতাম সেটা তো প্রেজেন্ট মানে সিচুয়েশান, অ্যাকর্ডিং টু সিচুয়েশান হলে যদি ফিট থাকতো আমি কেন খেলাবো না। আমার যেটা প্রশ্ন, আমি যদি ফিট যদি নাই থাকে তাহলে কেন ম্যাকলারিনকে আমি সেকেন্ড হাফে না বললাম? আমি আই ওয়াজ নট গোয়িং উইথ 2 স্ট্রাইকার্স। এই সাহসটা যদি দেখাতে না পারো নিজেদের মাঠে, তাহলে কবে দেখাবে? আজকে আমি যখন কামিন্স অ্যান্ড ইউ গো উইথ ম্যাকলারিন অ্যান্ড কামিন্স, তাতে তুমি একটা দুটো বিদেশি স্টপার খেলাচ্ছ, তার সামনে একটা ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে দীপক টাংরিকে খেলাচ্ছ। আই এম নট এগেনস্ট দীপক টাংরি। দীপক টাংরি যখন সই করে আমার রেফারেন্সে মোহনবাগানে সই করেছিল, কিন্তু আমার কথা হলো তার মানেটা কি, তোমার মানসিকতাটা কি, ডিফেন্সিভ অ্যাটিটিউড নিয়ে খেলতে যাচ্ছি। তা তুমি যদি এই দলগুলোকে হারাতে গেলে যে টাইপের ফুটবলটা দরকার, সেই যেভাবে দলটাকে সাজানো দরকার, সেইটাই তুমি যদি না করতে পারো তাহলে তো আপনার তাহলে আপনি মানছেনও যে স্ট্র্যাটেজিগত কিছু একটা? নিশ্চয়ই, কিন্তু আমি হলে ওই পেট্রাটোসকে খেলাতাম বা খেলাতাম না, কিন্তু আমার কাছে যদি অ্যাভেলেবেল ফরেনার্স থাকে, আমার তো মনে হয় এই যে রবসানের থেকেও পেট্রাটোস আমি জানি না ফিট কিনা, কিন্তু ডেফিনেটলি হি আর্নস আ প্লেস। মানে অতীত যদি পারফরমেন্স দেখি তাহলে ডেফিনেটলি সে ডিজার্ভ করে, কিন্তু কী সিচুয়েশান, কী তার কন্ডিশান আছে সেটা আমার পক্ষে বলা সম্ভব না। তো সুতরাং আমি 6টাই খেলাতাম এরম না। উনি হয়তো এই যে খেলোয়াড়গুলোকে খেলিয়েছেন বা নির্বাচিত করেছেন, ওনার আস্থা ছিল যে এদেরকে দিয়ে আমি বার করতে পারি, কিন্তু যখন পারেননি তখন উনি গেছেন, ম্যাকলারিনকে নামিয়েছেন এবং অনিরুদ্ধকে নামিয়েছে পরে। আমি যদি জিততেই হয় আমি কেন অনিরুদ্ধকে প্রথম থেকে নামাবো না? এইগুলোই ধাঁধার মতো একটা ব্যাপার, কিন্তু এই আনসারটা উনি ভালো দিতে পারবেন। আপনার কি মনে হয় কোনোভাবে নিজেই নিজের প্রেশারটাকে ডেকে আনছেন? মানে ডার্বিতে হার,
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ঘরের মাঠে আহাল এফকের মতো, যদিও উইথ অল ডিউ রেসপেক্ট টু আহাল এফকে, ইউ আর মানে আপনাকে এই ম্যাচটা জিতে রাখলে আপনি অনেক অ্যাডভান্টেজিয়াস জায়গায় থাকতেন। এখন তো মনে হয় আরও বেশি কোণঠাসা হয়ে গেলেন, আরও বেশি প্রেশারটা উনি অনুভব করবেন। দেখুন, এগুলো কিছু যায় আসে না, কারণ তারা জানে যে ঠিক আছে আমার কিছু যায় আসে না, কারণ আমরা এই ফিলিংসটাই ব্যাপারটা, আমরা যে মোহনবাগান ইসমাইল মোহামেডানের যে আবেগ, যে এইসব জিনিসগুলো হয়তো উনি এখনও সেইটা রপ্ত করতে পারেননি, এবং বিদেশি কোচেদের কিছু যায়ও আসে না, কারণ এই রকম একটা জায়গা, ভারতবর্ষের মতো জায়গা তো কোথাও পাবে না। উনি যদি মানে এইখানে যদি ডিসকার্ডেড হয়, উনি ওইখানে মানে অন্যান্য জায়গায় ইউরোপে গিয়ে কী করবেন না করবেন সেটা ভগবান বলতে পারবেন, কিন্তু এই একটা জায়গা ভারতবর্ষ, যেখানে কোনো দেশের পৃথিবীর কোনো জায়গায় যখন স্থান মেলে না, ভারতবর্ষের সব ক্লাব রেডি থাকে এই কোচেদের অ্যাপয়েন্ট করার জন্য। আপনার কোনো পজিটিভ লেগেছে গতকালের ম্যাচটা থেকে? না, গতকালের ম্যাচে কিছু পজিটিভ লাগেনি। আমি এটাই বললাম যে প্রথম দল নির্বাচনটাই যদি তোমার একটুখানি ডিফেন্সিভ মোডে হয়, সেখানে খেলোয়াড়েরা কী করে সাহস দেখাবে? খেলোয়াড়দেরকে দিয়েই তো তোমাকে ম্যাচ বার করতে হবে। তো খেলোয়াড়দের যদি ইনস্ট্রাকশন থাকে না আমি মেপে যাব, আমি অঙ্ক করে যাব, আমি যাব না সেইভাবে, মানে অল আউট যেটাকে বলে, যে জিততে গেলে যে বেশি লোক বাড়ানো, কারণ তোমাকে গোল করতে হলে তো অপোনেন্ট অ্যাটাকিং থার্ডে তোমাকে লোক বাড়াতে হবে, নাম্বারসটাকে, সংখ্যাটা বাড়াতে হবে, তো সেই জায়গায় এবং ভালো ফুটবলটা খেলতে পারিনি। ঠিক আছে, আমি প্রথম দিকে পারিনি, কিন্তু 20-25 মিনিট অপোনেন্টকে দেখে নেওয়ার পরে আমি একটা কৌশলের বদল করলাম, সেটা না উনি হাফ টাইম অবধি ওয়েট করেছেন। তারপরে তো ম্যাকলারেনকে নামিয়েছে, অনিরুদ্ধকে নামিয়েছে, সুভাশিস বোসকে এনেছে, সেগুলো আমরা দেখেছি। কিন্তু জিততে গেলে, যে এই রকম একটা ভাইটাল ম্যাচ জিততে গেলে যে সাহসটা দরকার, দেখানোর দরকার, সেটা মানে চোখে পড়েনি। আরেকজনের কথা বলতেই হবে সঞ্জয় দা, আরেকজন যাকে ঘিরে অনেক হাইপ উঠেছিল, যে মেহতাব সিং। অভিষেক টেকচাম সিংকে খেলানো হয়েছিল প্রথম থেকেই, পরবর্তী হিসেবে সুভাষিস নেমেছিল, কিন্তু মেহতাব সিংকে কালকে নামালেনি না, আশিস রায়কে নামানো হলো যথারীতি, এবং আশিস রায়ের দিক থেকেই কিন্তু গোলটা হলো। টম অলরেড এবং অদ্ভুতভাবে গোটা ডিফেন্স লাইন কিন্তু কোনো মানে দাঁড়িয়ে রইল যখন ওই ছেলেটা গোল করলো আনায়েফ, তখন মানে মেহতাবকে না খেলানোর সিদ্ধান্তটা, তাহলে আনাই বা ঘাটা করে কেন, তাহলে না খেলানোই বা কেন, মানে এই খুব ব্যাফলিং। না, এটা একটা টু আর্লি। উনি যে দুটো সেন্টার ব্যাক খেলিয়েছেন, এটা আমি কিছু খারাপ দেখি না, কারণ উনি সেট অফ ডিফেন্স, মানে ওনার একটা ডিফেন্সিভ যে সেট আপটা হয়, যেখানে গত বছর এই ডিফেন্স মানে দুটো সেন্টার ব্যাক খেলার দরুন সবথেকে কম গোল খেয়েছে, সলিডিটি দেখিয়েছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো সুতরাং আমিও দুটো সেন্টার ব্যাকে খেলতাম, দুটো আমার কাছে যখন অ্যাভেলেবেল, আমি 6 জনকে খেলাতে পারি বিশেষ করে, সেখানে আমি 2 জনকে আমি খেলাতাম, আমি থাকলে আমিও খেলাতাম। এবং মেহতাব সিংকে নিয়েছে তো এই জন্যেই যে আনোয়ার যখন বেরিয়ে গেছে, আমার এই যে তখন তো আমি 4টেকে নিয়ে খেলবো, সুপার কাপ বলো বা আমি যখন আইএসএলের খেলা হবে, তখন তো 4টে ডিফেন্ডার, তখন যদি আমাকে বেশি অ্যাটাকে যেতে হয়, মিডফিল্ডে যদি লোক বাড়াতে হয়, তখন আমি আই উইল বি গোয়িং ফর ওয়ান ফরেন সেন্টার ব্যাক, তখন আমার মেহতাবকে আছে সুযোগ আছে। এটাতে একটা ম্যাচ হয়েছে, ইটস টু আর্লি টু কমেন্ট। দুটো সেন্টার ব্যাক বিদেশি খেলিয়েছে, এটা নিয়ে কোনো নেই, কিন্তু জিততে গেলে যে মানসিকতাটা বা যে রকম অ্যাটিটিউড দরকার, সেইটার অভাব আমাদের সকলের চোখে পড়েছে। আপনারা শুনলেন যে সঞ্জয় দাও মানেন যে জিততে গেলে যে মানসিকতার দরকার ছিল মোহনবাগানে, সেটাই কিন্তু কোথাও একটা খামতি ছিল, এবং অবশ্যই কোচের স্ট্র্যাটেজি নিয়ে তো প্রশ্ন আসবে। আশা করব মোহনবাগান সুপার জায়ান্ট এখান থেকেই ঘুরে দাঁড়াবে, যদিও কাজটা খুবই কঠিন, কেননা সামনেই 30 তারিখে আপনারা জানেন যে সেপাহানের বিরুদ্ধে ম্যাচ, ইরানে গিয়ে খেলতে হবে। তো আশা করব মোহনবাগান উইল টার্ন ইট অ্যারাউন্ড। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় ফুটবলের খবর পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, ধন্যবাদ।